আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে। এগুলো তো আমরা মেনে নিতে পারি না। সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি এনাফ ইজ এনাফ। আদামরা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে রাষ্ট্র সংস্কার করে জাতিকে নতুন দিশার সন্ধান দিন। আপনি হয়তো অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে। নতুন দলের আত্মপ্রকাশ হয়েছে, সেখানে আমাদের দাওয়াত দিয়েছিল আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রতিনিধি সভা, যেখানে আমাদের দল এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত ছিল। কাজেই সাংগঠনিক বিবেচনায় আমাদের সেটি গুরুত্বপূর্ণ ছিল। আমরা কিন্তু নতুন দলের বিষয়ে, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে সবসময় ইতিবাচকভাবে বলে আসছি। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যারা রাজনীতি করতে চাচ্ছে তাদের অনেকে আমাদের সহযোদ্ধা সহকর্মী ছিল। আমাদের কিছু নৈতিক জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে তাদেরকে আমরা সুপরামর্শ দিয়ে আসছি, আমরা ভবিষ্যতেও দিব। কিন্তু আমরা শেখ হাসিনাকে বলেছিলাম যে সরকারের থেকে, দলীয় সরকার অধীনে শেখ হাসিনা নির্বাচন করতে চেয়েছিল, সেটি রুখে দেওয়ার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। কারণ সরকারের থেকে সে নির্বাচন করলে তো নির্বাচনকে প্রভাবিত করবে। এখন এই সরকারের উপদেষ্টা থেকে যদি তারা দল গঠন করে, তাহলে তো এইটা সরকারি দল হবে। তাহলে আওয়ামী লীগের মধ্যে এই সরকারি দলের মধ্যে পার্থক্যটা কোথায়? গণ অভ্যুত্থানকে যেভাবে গুটি কয়েক ব্যক্তি কেন্দ্রিক গ্লোরিফাই করা হচ্ছে, কিংবা কাউকে বিশেষ ভাবে ক্রেডিট দেওয়া হচ্ছে, সেটা তো বাস্তবতা না। এই গণ অভ্যুত্থানে বিএনপি, জামাত সহ তরুণরা যে ভূমিকা রেখেছিল, 18 থেকে যারা কোনো সংস্কার আন্দোলন করেছিল, তাদের কথা ওইভাবে কোনো জায়গায় বলা হচ্ছে না। এখন সরকারে আছে, সরকার উপদেষ্টা হয়ে তারা সরকার, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করছে, গণমাধ্যমকে নির্দেশনা দিচ্ছে, এইভাবে খবর দেখাবেন, এইভাবে প্রচার করবেন। যারা প্রচার করছে, আওয়ামী মাফিয়া দুর্বৃত্তদের সাথে রাতের অন্ধকারে মিটিং করা হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আশ্বস্ত করা হচ্ছে। আমলাতন্ত্র থেকে শুরু করে রাজনীতি সব জায়গায়, এগুলো তো আমরা মেনে নিতে পারি না। শুধুমাত্র বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির অনেক ঘটনা, দু একটি ঘটনা বাইরে আসায় আমরা শুধু বিএনপিকে সমালোচনা করছি। এই ছাত্র নেতৃবৃন্দ যা করছে, আপনারা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন থেকে সেটি যদি জানতে পারবেন, সেটি আপনাদের গা শিউরে উঠবে। অবশ্যই আমরা চাই তারা ভালো রাজনীতি করুক, পরিশুদ্ধ রাজনীতি করুক, কিন্তু সরকারের থেকে তো সেটি সম্ভব না। এখন একজনের দল গঠন করেছে, একজন পদত্যাগ করেছে, বাকি দুজন তো সরকারে আছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছাত্র উপদেষ্টাদের তদারকি কমিটি আছে। সরকারের সাথে কাজ করায় স্বাভাবিকভাবে 3 উপদেষ্টার একটা ভালো নেক্সাস তৈরি হয়েছে। এখন তারা যদি একজন পদত্যাগ করে, দুজন তো আছে। এবং এই আন্দোলন কেন্দ্রিক, বিশেষ করে এইখানে যারা উপদেষ্টা গঠন হয়েছে, তাদের আমরা যে গত 6 মাসের ভূমিকা দেখেছি, এটা নতজানু একটা ভূমিকা। তারা ছাত্র নেতৃবৃন্দের কাছে জিম্মি ছিলেন অনেক ক্ষেত্রেই। কাজেই তারাও সক্রিয়ভাবে মেরুদণ্ড উঁচু করে অনেক সিদ্ধান্ত নিতে পেরেছে, অনেক কাজ করতে পেরেছে বলে এটি আমি মনে করি না। এটি যদি করতে পারতো, তাহলে দেশের এই আজকে পরিস্থিতি 6 মাস পরে এরকম হতো না। এবং 6 মাস পরে সেনা প্রধানের বলা লাগতো না পাবলিকলি এনাফ ইজ এনাফ। এবং আমরা মনে করি যে সেনা প্রধান যে স্পিরিটের জায়গা থেকে কথা বলেছেন, সেটি যথার্থ। তিনি সংকটের আঁচ করতে পেরে কথা বলেছেন, আপনারা এগুলো বন্ধ করেন, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দিকে হাঁটতে হবে। এছাড়া এখন আর গতি নাই। দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র হচ্ছে, বিভিন্ন এই ধরনের একটা খোলা অবস্থায় বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করা হচ্ছে। তো সেই জায়গা থেকে ছাত্র নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক দল, আমরা 42টি রাজনৈতিক দল হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম একসাথে। এই দেশের যত গণ আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের শহীদদেরকে নিয়ে ব্যবসা করা হয়েছে। আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করেছে, এই গণ অভ্যুত্থানের ঠিকাদার দাবি করা কতিপয় ছাত্র নেতা এবং 2-4 জন ব্যক্তি সংগঠন, তারা তাদের এই চেতনার ব্যবসা করেছে। তারা গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষার দল করবে, ভুক্তভোগী পরিবারকে নিয়ে দল করবে। বিএনপি অলরেডি তো একটা দল, এই দলে তো তাদের অনেক স্যাক্রিফাইস হয়েছে। জামাত অলরেডি একটা দল, সিপিবি একটা দল, গণসংহতি আন্দোলন একটা দল, গণ অধিকার পরিষদ একটা দল। সব দল তো এই আন্দোলনের আগেই এই গণ অভ্যুত্থান চেতনাকে ধারণ করে তারা রাজপথে নেমেছে। সবাই রাজনীতিতে সংস্কারের কথা বলছে, কাজে এই সমস্ত মুখরোচক কথা বলা হচ্ছে, বাস্তবতা ভিন্ন। যেই কারণেই এই গণ অভ্যুত্থানের সবচেয়ে আইকনিক ফিগার, টার্নিং পয়েন্ট ছিল সত্যিকার অর্থেই এটি যদিও গর্বের, অহংকারের, আবার দুঃখের, যে আবু সাঈদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। অথচ সেই আবু সাঈদের পরিবারকে তো আনুষ্ঠানিকভাবে দাওয়াত হয়নি। যদি তারা গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করত,
তাহলে ওই মঞ্চে এই শহীদ পরিবারকেই তারা প্রাধান্য দিয়ে সামনে রাখতে পারতো। শুধু আবু সাইদের পরিবার না, এই পিজি হসপিটাল থেকে কয়েকদিন পর পর আহতরা যমুনার গেটের সামনে আসেন, প্রেস ক্লাবের সামনে আসেন, যে তাদের সুচিকিৎসার দাবিতে। আমরা গত 6 মাসে এই সম্পর্কে ওইভাবে একটি খুব বেশি কথা বলি নাই, যে আমাদের ছোট ভাই সহকর্মী তাদের সম্পর্কে আমাদের বলা ঠিক হবে না। তারা গণ অভ্যুত্থানের এই আহতদের তালিকা নিয়েও যে 900 স্বজনপ্রীতি করেছে। যারা তাদের রাজনীতি করবে তাদেরকে একটা ভালো ক্রাইটেরিয়া, তাদেরকে বিদেশ পাঠানোর প্রাধান্য দেওয়া, যারা তাদের কথা শুনছে না, তাদের রাজনীতিতে যুক্ত হচ্ছে না, তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই ঘটনাগুলো আপনারা খোঁজ নেন। এখন তাদের অনেকের ফেসবুক ফলোয়ার আছে, আন্দোলনের কারণে একটা হাইপে ফিগার হয়েছে। এখন তাই বলে আপনারা ভাবছেন যে তাদের বিরুদ্ধে নিউজ করাও ডিফিকাল্ট, বলাও ডিফিকাল্ট না। আপনাদেরকে সত্য উন্মোচন করতে হবে। গণমাধ্যমের শক্তি অনেক, গণমাধ্যমকে আজকে স্বাধীনভাবে কাজ করতে হবে। কয়েকদিন আগে যদিও আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যম হাউসে লিস্ট জড়িয়ে দেওয়া হয়েছে, অমুককে চাকরিচ্যুত করেন, অমুকে এই তমুকে এইটা করার কে? যারা এই যে লিস্ট ধরিয়ে দিয়েছে। কাজে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এটিও গণমাধ্যমকে এনশিওর করতে চাই, কোনো রাজনৈতিক দলের প্রেসক্রিপশনে কোনো গণমাধ্যম হাউস থেকে কোনো কর্মীকে ছাঁটাই করা চলবে না। গণমাধ্যম কর্মীরা তাদের মর্যাদা সম্মান নিয়ে স্বাধীনভাবে কাজ করবে। গণমাধ্যমের মালিকরা যার যে হাউস ছিল সে সেভাবে চালাবে। যদি কেউ অপরাধ করে থাকে আইনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কাউকে টাকা দিয়ে পয়সা দিয়ে ম্যানেজ করে ব্যবসা করবে, চালাবে, প্রতিষ্ঠান চালাবে, এই ধরনের অনৈতিক পন্থায় যাবেন না, তারা রেহাই পাবেন না। ছাত্রদেরকে কিছু পয়সা দিয়ে যদি রেহাই পেতে চান, জনতা রুখে দেবে আপনাদেরকে। বাংলাদেশের গত 50 বছরের যে রাজনৈতিক কালচার, এই দেশের রাজনীতিতে যেভাবে দুর্বৃত্তায়ন হয়েছে, তাতে মাফিয়া লুটেরাই রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে। পেশি শক্তি এবং ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে টাকা পয়সা, কালো টাকার একটা আধিপত্য সবসময় ছিল। কার অবৈধ টাকা আছে, বৈধ টাকা আছে, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি করতে এবং রাজনৈতিক দল পরিচালনা করতে হলে টাকার প্রয়োজন হয়। আমরা সেটা হারে হারে টের পাচ্ছি। আমাদের টাকা নাই বিধায় এই মুরগির খোপের মতো একটা কার্যালয় আপনাদেরকে বসাইয়া, ঘামাইয়া, ভিজাইয়া এই যে সংবাদ সম্মেলন করতেছি, নিজেরা কষ্ট করতেছি। আমাদের সক্ষমতা নাই বিধায় আমরা এত জাঁকজমকপূর্ণভাবে ওইভাবে প্রোগ্রাম করতে পারি না। রাজনীতি যদি কেউ বলে পাবলিক দেয়, অমুকে দেয়, এইটা অনেক ক্ষেত্রে ভুল কথা। যদি নিজের দলীয় নেতাকর্মীরা সাপোর্ট না করে, পাবলিক খুব বেশি সহযোগিতা করে, একটা মোমেন্টামে করে, তবে নতুন রাজনৈতিক দল সরকারের সহযোগিতা পাচ্ছে, তাদের জন্য এরকম প্রোগ্রাম করা কোনো বিষয় না, তাদের অর্থ সংস্থানও কোনো সংকট না। যদিও আমরা বিরোধী দলে থাকা অবস্থায়ও আমাদেরকে নিয়ে নানান ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে, এখনো চালাচ্ছে। আমরা সুনির্দিষ্টভাবে বলি, গোয়েন্দা সংস্থাকে চ্যালেঞ্জ করে বললাম, আপনারা গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে প্রতিবেদন নেন, আমাদের কারো বিরুদ্ধে কয় টাকার কি অভিযোগ ছিল। আওয়ামী লীগের প্রোপাগান্ডা আমাদের চরিত্র উন্নয়নের চেষ্টা করা হয়েছে। আর এখনকার যারা পরিচিত নেতৃবৃন্দ ছিল তাদের কোথায় কি আপনারা খোঁজ নেন। আরেকটা কোথায় ভাই যেটা বলেছেন যে প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের রেফারেন্স দিয়ে গণমাধ্যম সর্বকালের সেরা স্বাধীনতা ভোগ করছে, কথাটি কতটুকু সত্য সেইটা তো গণমাধ্যম কর্মীরাই জানেন। প্রধান উপদেষ্টা অবশ্যই একজন প্রগতিশীল চিন্তা ভাবনার মানুষ, আন্তর্জাতিকভাবে সম্মানিত এবং সমাদৃত একটি মানুষ, পশ্চিমা দেশে থেকে চলাফেরা করে, তার আমি মনে করি একটা উদার মানসিকতা আছে। এখন তিনি হয়তো ভাবছেন তার মতো সবাই উদার, কিন্তু তার আশপাশে যারা আছে সরকারে, তারা কতটুকু উদার, কতটুকু প্রগতিশীল, কতটুকু তার মতো চিন্তা করছে, সেটি তো তার গত 6 মাসে বোঝা উচিত। তার সরকারের প্রতি যেভাবে দলমত নির্বিশেষে 6 মাস আগে সমর্থন ছিল একচেটিয়া, সেই সমর্থন আজকে কেন রাজনৈতিক দলগুলো সন্দেহ সংশয়ের চোখে দেখছে? কেন তারা যেভাবে শুরুতে রাষ্ট্র সংস্কারের জন্য ব্ল্যাঙ্ক চেক দিয়েও এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছে? কেন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে? আমি প্রধান উপদেষ্টার কাছে এটা বলবো, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি অত্যন্ত একজন সম্মানিত বিজ্ঞ ব্যক্তি। আপনার দুর্দিনে এই ছাত্র নেতৃবৃন্দ অনেকে যখন আপনার দ্বারে কাছেও ছিলেন, আপনি যখন চেনেন না, তখন এই গণ অধিকার পরিষদের এই ছেলেরা, এই মেয়েরা মশাল মিছিল করেছে ডক্টর ইউনূসকে হয়রানির প্রতিবাদে, সেমিনার করেছে এই জুডিশিয়াল হ্যারাসমেন্ট অন ডক্টর ইউনূস, তার পাশে ছিল। কোনো আমরা উচ্চাকাঙ্ক্ষার সুবিধা লাভের জন্য না, দেশ এবং জাতির প্রয়োজনে। তার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আজকের এই সংবাদ সম্মেলনকে আমলে নিয়ে এই আদামরা উপদেষ্টা পরিষদ, এই দুর্বল উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আপনি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কার করে জাতিকে একটি নতুন দিশার সন্ধান দিন। অন্যথায় এই দেশ একটি সংকটে পড়বে। আপনিও হয়তো
অসম্মানের মধ্যে দিয়ে আপনার বিদায় নেওয়া লাগতে পারে। কারণ যেভাবে দেশের পরিস্থিতি তালগোল পাকাচ্ছে, আমরা খুব উদ্বিগ্ন এবং আমরা সংশয়ের মধ্যে আছি। যেই কারণেই আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলা। ধন্যবাদ।